গুলা হইছে আমি যদি রিক্যাপ করি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বেসিক আলোচনা আপনাদের সাথে হয়েছে, রাইট? আমি মনে হয় একবার আপনাদের সাথে একবার ওভারভিউ দিছিলাম কি ক্লাস অবজেক্টের যে ক্লাস ওই ক্লাসটাই। দেন কনস্ট্রাক্টর, প্রপার্টিজ, ডাটা হাইডিং এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে আপনাদের সাথে, তাই না? ডাটা হাইডিং এবং প্রপার্টি কনস্ট্রাক্টর ওভারলোডিং, কনস্ট্রাক্টর চেইনিং এগুলো নিয়ে কথা হয়েছে। সো ডাটা কেন প্রাইভেট করতে হবে বলতে পারেন কেউ? ডাটা প্রাইভেট কেন করবো? সিকিউর করে কেমন সিকিউরিটি? সবাই সব ডাটা অ্যাক্সেস না পায়। শুধু কি এই জন্য ডাটা হাইডিং করবো? প্রপার ভ্যালিডেশন ছাড়া যেন অ্যাক্সেস করতে না পারে। একই কথা, সিকিউরিটি। এছাড়া অন্য কোনো রিজন আছে কিনা যে ডাটা হাইডিং এই কারণে করা উচিত? এনি আইডিয়া? ওকে, সো আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এরকম, আমরা যে সকল মানে অবজেক্ট নিয়ে কাজ করি বা আপনি যদি চারপাশে তাকায় দেখেন সবই আসলে অবজেক্ট, যেটা আমি গতদিনও বলছি। তো আমরা যে সাপোজ আমি যদি বলি যে মনিটরটা নিয়ে আমরা যে কাজ করতেছি, আমাদের উদ্দেশ্য কি থাকে যে মনিটরের পাওয়ার বাটন অন করলাম, মনিটর অন হয়ে গেল। পিসির সাথে কানেক্টেড থাকলে সে অটোমেটিক্যালি আউটপুট ডিসপ্লে করানো শুরু করে দিল, আমরা আউটপুট দেখতে পাচ্ছি। প্রজেক্টর সেম অ্যাপ্রোচ, জাস্ট আমি রিমোট প্রেস করতেছি, সে অন হয়ে আমার স্ক্রিনে যা আছে সেটাকে সে প্রজেক্ট করতেছে। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ইন্টারনালি শুধু কি এইটুকু সিম্পল কাজ, পাওয়ার বাটন অন করলেন মনিটর অন হয়ে যাবে এবং সে ডিসপ্লে করানো শুরু করবে? ইন্টারনাল মেকানিজম নাই মনিটরের, অনেক কিছু আছে যেগুলো আসলে আপনার সামনে নিয়ে আসা হচ্ছে না, আপনার সামনে হাইড করা হয়ে গেছে, রাইট? এবং হাইডিং ফর গুড পারপাস। কেন? কারণ হচ্ছে যাতে ওই ডিটেলগুলো আপনার সামনে না আসে। ওই ডিটেলগুলো এসে আপনি অ্যাজ এ ইউজার কনফিউজড হয়ে যাবেন যে মনিটরের কিভাবে সে কালার প্রসেসিং করতেছে, কিভাবে পিক্সেল বাই পিক্সেল কালার ডিস্ট্রিবিউট করে আপনার সামনে সে তার ডাটাগুলো রিপ্রেজেন্ট করতেছে, আপনার সিপিইউ থেকে কিভাবে ডাটাগুলো এখানে আসতেছে, এত কিছু যদি আপনার সামনে নিয়ে আসা হতো, হাজির করা হতো, সেটা অবশ্যই একটা কমপ্লেক্স থিংয়ে পরিণত হতো। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? আর একটা এরিয়া হচ্ছে যে যেমন প্রজেক্টর, এখন প্রজেক্টর কিভাবে আলটিমেটলি প্রসেসিং করে সেই ডাটা মানে এই লাইটের মাধ্যমে কিভাবে সে ডিসপ্লে করাচ্ছে, এটা কিন্তু আমাদের মেইন কনসার্ন না। আমাদের কনসার্ন কি, আমি এখানে যেটা বলতেছি প্রজেক্টর সেটা এখানে ডিসপ্লে করায় দিই আমার স্ক্রিন থেকে আউটপুট নিয়ে। বাট ইন্টারনালি প্রজেক্টরের অনেকগুলো কাজ, অনেকগুলো ধাপ পার করে আসলে এই কাজটা করতে হচ্ছে, রাইট? সেই 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 যে ডিটেলগুলো, এই ডিটেলগুলো আপনার সামনে নিয়ে আসা হয়নি, আপনার সামনে হাইড করা হচ্ছে। আপনার সামনে ততটুকু আনা হয়েছে যতটুকু ইউ উইল বি ইন্টারেস্টেড অফ। আপনি যতটুকু এরিয়ায় আপনার কাছে মনে হবে না এটা আমার দরকার, আমার কতটুকু দরকার, জাস্ট প্রজেক্টর অন করলাম, কানেকশন দিলাম, এটা আমার দরকার। সো অবজেক্ট ইন্টারাকশন কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? খুবই সিম্পলিফাইড মোডে, রাইট? কিন্তু অবজেক্টের ডিটেলটা কি করা হয়েছে? হাইড করে ফেলা হয়েছে। দিস ইজ কল্ড ডাটা হাইডিং। অলসো ডাটা হাইডিং যেটা করে ব্যাক এন্ডের কাজগুলো ডাটা হাইডিং না, ব্যাক এন্ডের কাজ ডাটা হাইডিং বলতে পারি না। মানে অবজেক্টের পার্সপেক্টিভে চিন্তা করেন, অবজেক্টের পার্সপেক্টিভে। ব্যাক এন্ডের পার্সপেক্টিভ আপনি ডাটা হাইডিং করতেছেন কিভাবে? সেটা হচ্ছে ডাটা হাইডিং না, অ্যাকচুয়ালি আপনি হয়তো আর্কিটেকচারাল গোল, আর্কিটেক্ট কিভাবে ডিজাইন করতেছেন, কিভাবে কোন লেভেলে কতটুকু হাইড করতেছেন, সেটা আলাদা ইস্যু। কিন্তু একটা অবজেক্টের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, ওই অবজেক্টটাকে আপনি ডিজাইন করতেছেন কিভাবে, এটা আসলে মোর ইম্পর্টেন্ট। বিকজ পার্টিকুলার আলাদা আলাদা অবজেক্ট মিলেই কিন্তু একটা সলিউশনে পরিণত হয়। অবজেক্টগুলো কি ইউনিট অফ কম্পোনেন্ট না আপনার প্রজেক্টের? একদম প্রজেক্টের ইউনিট লেভেলে যদি চিন্তা করেন, এই প্রজেক্টটা বিল্ড আপ হচ্ছে কিসের উপর বেস করে? পার্টিকুলার এই ছোট ছোট ক্লাস বা ছোট ছোট অবজেক্টের উপর বেস করে। সো আপনি একটা অবজেক্ট বা একটা ক্লাসকে যদি রাইট ওয়েতে ডিজাইন না করতে পারেন, দেন সেই ক্লাসটার পারপাস যদি ঠিকঠাক মতো আপনি রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, ওইটাকে ঠিকমতো ইউজ করতে পারবেন না শুধু হিসাবে, রাইট? সো ডাটা শুড বি প্রাইভেটের দুই কারণে হয়। একটা হচ্ছে ডিটেলটা সামনে না নিয়ে আসা। এমন হতে পারে অনেকগুলো মেথড আছে আপনার ক্লাস লেভেলে, যে মেথডগুলো শুধুমাত্র তার ইন্টারনাল পারপাস সার্ভ করার জন্য, রাইট? সেইগুলো আপনার সামনে আনা দরকার নেই, আপনি প্রাইভেট করে রেখে দিচ্ছেন, ক্লাস লেভেলে অ্যাক্সেসিবল। শুধু একটা মেথড আপনি হয়তো ইম্পোজ মানে বসাইছেন, যে এই মেথডটা আসলে ইউজারের সাথে ইন্টারাকশন করার জন্য ইউজ হচ্ছে। যেমন আমি যদি বলি মনিটর টার্ন অন, ভিতরে ধরেন মনিটরে আমাদের যে ক্লাস আছে, সেই ক্লাসে ধরেন আরেকটা প্রাইভেট মেথড আছে ডিসপ্লে।
টার্ন অন মেথডটা কল হলে ভিতর থেকে ডিসপ্লে মেথড কল হয়ে যাচ্ছে, সো সেই কারণে ডিসপ্লে করতেছে। প্রজেক্টর ডট টার্ন অন, তার ভিতরে ধরেন ডিসপ্লে মেথড লেখা আছে, সো ডিসপ্লে মেথড সে কল করে নিচ্ছে। ডিসপ্লে মেথডের ভিতরে ডিটেইলিং করা আছে কিভাবে এই প্রজেক্টরের ডাটাটাকে আসলে ডিসপ্লে করানো হবে। আইডিয়াটাকে বুঝাতে পারতেছি? সো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন কিনা যে এটা হচ্ছে অবজেক্ট ডিজাইন করার সময় আপনার কি জিনিস মাথায় রাখা উচিত, অথবা অবজেক্ট ডিজাইনের থট প্রসেস কি হওয়া উচিত। অবজেক্ট ডিজাইনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাসপেক্ট চলে আসে, একটা হচ্ছে আপনি ডিজাইনার মোডে যখন আছেন, আর একটা হচ্ছে আপনি ইউজার মোডে যখন এটা কি ইউজ করতেছেন। যখন আপনি ডিজাইনার মোডে আছেন তখন আপনাকে চিন্তা করা উচিত যে এটার ইউজার সে কি আসলে আমার এই ক্লাসটা ইউজ করবে। তাকে যদি আমি স্বাধীনতা দিই, আমরা কি করি, গিলাই খাওয়াই দিচ্ছি। ব্যাপারটা এরকম হচ্ছে না যে তাকে এটা বাই ফোর্স তাকে করতে হচ্ছে, যেহেতু সেই প্রজেক্টে কাজ করতেছে। বাট যদি আমি তাকে স্বাধীনতা দিই, যদি তাকে আমি অপশন দিতাম যে এই সিমিলার টাইপ অফ 5টা ক্লাস আছে, আপনি যে কোনো একটা চয়েস করেন, সেক্ষেত্রে কি সে আমারটা ইউজ করতো? তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন যে ওই লেভেলের ডিজাইনটা আপনি করতেছেন কিনা, সিম্পলিফাইড ডিজাইন, অর আপনার যে পারপাজে এই ক্লাসটা ডিজাইন করা আছে সেই পারপাসটা সার্ভ করতেছে কিনা। অর্থাৎ যখন আপনি ডেভেলপার অর আর্কিটেক্ট মোডে আছেন তখন আপনি কার কথা চিন্তা করবেন? ইউজারের কথা। ইউজারকে এটাকে ইউজ করবে, তার জন্য কি এটাকে সিম্পলিফাইড হবে? তাহলে সিম্পলিফাইড করতে গেলে কি ডিজাইন আমার করা উচিত যেটা ইউজারের জন্য ইউজফুল হবে? ইউজার তো ইউজ করবে হচ্ছে ইন্টারফেস, তাই না? ইউজার এখানে ইউজারের মানে হচ্ছে অন্য কোনো প্রোগ্রামার। ক্লাসের ইউজারকে, ক্লাসের ইউজার নিশ্চয়ই যে পিসিতে বসে কাজ করতেছে সে না, মানে পিসিতে বসে বলতে কি একদম এন্ড ইউজার না। ক্লাসের ইউজার কি অন্য কোনো ডেভেলপার। আপনি যে ক্লাস লিখতেছেন সেটা আপনার জন্য লিখতেছেন অথবা অন্য কারোর জন্য লিখতেছেন, তার মানে আলটিমেটলি সেও তো আসলে আপনার ক্লাসের ইউজার। আমি ওই পার্সপেক্টিভে বলতেছি। আর একটা যেটা বলতে যাচ্ছিলাম যে ইউজারের সামনে যদি আপনি ডিটেল নিয়ে আসেন তাহলে সে কনফিউজ হয়ে যাবে, যেটা একটু আগে আমি বললাম। রাইট, প্রাইভেট ফিল্ডগুলা ঠিকমতো ম্যানেজ হচ্ছে কিনা, ঠিকমতো আপনি এক্সপোজ করতেছেন। অনেকটা এরকম, উদাহরণটা অনেকটা এরকম যে ধরেন আপনার বাসায় মেহমান আসছে, আপনি ধরেন ভালো রান্না পারেন, রাইট, আপনি কি যেমন তেমন রান্না করে তাকে সার্ভ করবেন, নাকি ট্রাই করবেন তার জন্য বেটার করে রান্নাটা করা যায় কিনা। এবং আপনি যখন রান্না করতেছেন তখন কি শুধু আপনি রান্নাই করতেছেন, নাকি যে মানুষটাকে খাওয়াবেন তার কথা চিন্তা করতেছেন? আমরা ছেলেরা অবশ্যই এই জিনিসটা কম বুঝি, যে যারা রান্নার ব্যাপারটা আর কি, কারণ আমাদের মায়েরা আরো ভালো বোঝে। কারণ হচ্ছে দেখবেন যে যখন মা রান্না করে তখন কিন্তু সে অনেকগুলো অ্যাসপেক্টে চিন্তা করে, কয়জন খাবে, কে ঝাল কম খায়, কে ঝাল বেশি খায়। যে ঝাল বেশি খায় তার জন্য পরবর্তী রান্নাটা হয়, যে ঝাল কম খায় তার জন্য আগে উঠে রাখা হয়। অনেকগুলো অ্যাসপেক্টে সে চিন্তা করে। সে কিন্তু কোন পার্সপেক্টিভে চিন্তা করতেছে, যে যারা হচ্ছে এইটা মানে কনজিউম করবে তাদের মাইন্ডসেট কেমন। সো আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আছেন, আপনাকেও ঠিক ওই মাইন্ডসেটটাই ইয়া করতে হবে, ধরে রাখতে হবে যে এটা যারা ইউজ করবে তাহলে তাদের ক্ষেত্রে আমি অবজেক্টটা কীভাবে ডিজাইন করতেছি। তখন আপনি বেটার ডিজাইনের দিকে যেতে পারবেন। রাইট, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা যখন একটা ক্লাস বা অবজেক্ট নিয়ে মানে ডিজাইন করি তখন কিন্তু শুধুমাত্র আমরা একটা অবজেক্ট নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এমন না। আমরা মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করি, একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে। কীরকম উদাহরণ দিই, সাপোজ আপনি এই মনিটরটা টার্ন অন করলেন। মনিটর টার্ন অন করা মানে কি, এখানে মনিটরের যে বাটনটা আছে বাটনটা প্রেস করলেন, সেটা মনিটরের সাথে আপনি ধরে নিচ্ছেন মনিটর অন করতেছি। মনিটর ইজ এন অবজেক্ট, মনিটর ডট টার্ন অন করলাম। বাট আলটিমেটলি কি টার্ন অন মনিটর হলো, নাকি মনিটরের ভিতরে যে পাওয়ার ইউনিট আছে সেটা টার্ন অন হলো? মনিটরের ভিতরে যে পাওয়ার ইউনিট আছে সেটা গিয়ে টার্ন অন হচ্ছে এবং মনিটরের ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছে। সো তার মানে কি, আমি এখানে ইন্টারঅ্যাক্ট করতেছি মনিটরের সাথে, বাট আলটিমেটলি সামহাউ ইটস কানেক্টেড টু ইটস পাওয়ার ইউনিট। সো পাওয়ার ইউনিটকেও কিন্তু আমি একটা অবজেক্ট বলতে পারি না? আজকে পাওয়ার ইউনিট নষ্ট হয়ে গেছে, কালকে আরেকটা খুলে লাগাই দিলাম, কাজ করবে না? সো পাওয়ার ইউনিটকে কিন্তু আপনি আর একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারেন, যার নিজস্ব কম্পোনেন্ট আছে, ডিটেল আছে। সো মনিটর ডট পাওয়ার ইউনিট ডট অন, বুঝতে পারতেছেন কিনা? আমি জাস্ট ইন্টারাকশনগুলো বোঝানোর চেষ্টা করতেছি। একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে রিলেটেড হয়ে দেন আলটিমেটলি সে একটা অবজেক্ট হিসেবে বিহেভ করা শুরু করে। একটা অবজেক্ট সিঙ্গেলি কোনো সময় কাজ করে না, সবকিছু সিলগালা করা নেই। মনিটরের সাথে সবকিছু তার চিপ, তার সবকিছু কি সিলগালা করা আছে যে চেঞ্জ করা যাবে না কোনো কিছু? ফর অ্যান এক্সাম্পল, কারের পার্সপেক্টিভে চিন্তা করেন, একটা গাড়ির কি কি থাকে, যেমন চ্যাসিস থাকে,
তাই না? হুইল থাকে, ইঞ্জিন থাকে। এখন আপনি যখন বলতেছেন কার ডট স্টার্ট, আলটিমেটলি কি হচ্ছে? ইঞ্জিন টেস্ট ইঞ্জিন স্টার্ট হচ্ছে। তার মানে কি গাড়ির সাথে তার ইঞ্জিনের সাথে সামহাও কানেকশন আছে, অ্যাসোসিয়েশন আছে, তাই না? যে কারণে কার স্টার্ট করলে আমার ইঞ্জিন স্টার্ট হয়ে যাচ্ছে। আমি বললাম কার ডট মুভ লেফট, সরি টার্ন লেফট, তখন কি হচ্ছে? গাড়ির স্টিয়ারিং এর সাথে সামহাও একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে আমার, রাইট? এবং গাড়ির ইঞ্জিন, স্টিয়ারিং এবং হুইল এইগুলার সাথে সামহাও কোনো একটা কোলাবোরেশন হচ্ছে। বুঝতে পারতেছেন কিনা? সো কার হ্যাজ ইঞ্জিন, কার হ্যাজ স্টিয়ারিং, কার হ্যাজ হুইল, আমি খুব সিম্পলি বলতে পারি। কিন্তু যখন আমি বলতেছি কারটাকে একটা কমপ্লিট অবজেক্ট হিসেবে চিন্তা করতেছি, তখন তার নিজস্ব ইন্টারঅ্যাকশনগুলো, অবজেক্টের সাথে অ্যাসোসিয়েশনগুলো ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি এই অ্যাসোসিয়েশনগুলো মিলেই কি হচ্ছে? সে একটা কারে পরিণত হচ্ছে। সো যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে দেখতেছেন যে একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্ট ইন্টারাক্ট করে অথবা অ্যাসোসিয়েটেড হয়ে আসলে একটা পার্টিকুলার অবজেক্ট তৈরি হয়, তেমন করে আমাদের সফটওয়্যারে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এরকম একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের অ্যাসোসিয়েশন দরকার হয়, রাইট? এবং একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েশন করেই পার্টিকুলার একটা অবজেক্টের পারপাস সার্ভ করে। সো অন দ্যাট পার্সপেক্টিভ আমরা যদি এই এক্সাম্পলে চলে আসি, এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন আমাদের এই ইউআইটায় আছে কাস্টমার নেম, ইমেইল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, কিছু ইনফরমেশন সেভ করলাম। তাহলে কি কি ইনফরমেশন এখানে সেভ হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে অবজেক্ট ফাইন্ডিং। আপনারা এই ইউজার ইন্টারফেস থেকে কয়টা অবজেক্ট দেখতে পাচ্ছেন? দুইটা কি কি অবজেক্ট পাচ্ছেন? কাস্টমার হচ্ছে এক ব্যাংক অ্যাকাউন্ট। সো এছাড়া কি আর কোনো অবজেক্ট আছে? পান এই লাইনটা যারা পড়তেছেন তারা আর অন্য কোনো অবজেক্ট খুঁজে পাবেন না। বাট যদি এই লাইন দ্বারা মিসগাইডেড না হয়ে একটু ওপেন মাইন্ডেড চিন্তা করেন, দেখবেন অবজেক্ট আছে অবশ্যই, চাইলে আর অবজেক্ট বের করে নিয়ে আসা যায় এখানে। সো প্লিজ ট্রাই টু ফাইন্ড এখানে কি কি অবজেক্ট পান। ইমেলও তাহলে অবজেক্ট হতে পারে। কি নামে? ইমেল ইমেল অবজেক্ট কেন হবে? মাল্টিপল ইমেল থাকলে করা যেতে পারে। নাই তো, মানে এই ইউজার ইন্টারফেসের পার্সপেক্টিভে চিন্তা করেন। ব্যাংক বলে কিছু নাই, ট্রানজ্যাকশন হতে পারে, ট্রানজ্যাকশন হতে পারে। So, এখানে কিন্তু আলটিমেটলি যদি আপনি ডিটেইলে যান তাহলে তিনটা অবজেক্ট সম্ভব। একটা হচ্ছে কি কাস্টমার, অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন। কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশনটা ছোট পরিসরে আছে এবং আমরা এটার নাম দিচ্ছি কি ফাস্ট ব্যাংকিং সলিউশন, যেহেতু অ্যাপ্লিকেশন খুব ছোট পরিসরে আছে, সো এতগুলো অবজেক্ট আনবো কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার যদি বর্তমান সিচুয়েশনে সেটা নিড না হয় তাহলে আমি এত বেশি অবজেক্ট ইন্টারঅ্যাকশন নিয়ে আসবো না এখানে। যদি আমার বর্তমান সিচুয়েশনে শুধুমাত্র দুইটা অবজেক্ট নিয়ে সার্ভ করে, কাস্টমার এন্ড অ্যাকাউন্ট, দ্যাটস এনাফ ফর নাও। কারণ অ্যাকাউন্টের নিজস্ব কি থাকতে পারে না, ডিপোজিট থাকতে পারে এবং উইথড্র থাকতে পারে, রাইট? অ্যাকাউন্টের কাছে ট্রানজ্যাকশন থাকতে পারতো, তার ট্রানজ্যাকশনগুলো রেকর্ড হচ্ছে, বাট দ্যাটস অ্যানাদার ইস্যু। আপাতত আমরা ট্রানজ্যাকশন অবজেক্ট না নিয়ে এসে দুইটা অবজেক্ট কনসিডার করতে পারি এখানে। খেয়াল করে দেখেন, একটা কি কাস্টমার এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আমরা যদি ওই ডিজাইনে চলে আসি, আমরা দুইটা অবজেক্ট ফাইন্ড করছি, কাস্টমার এবং অ্যাকাউন্ট, রাইট? সো কাস্টমারের কি কি আছে? নেম, ইমেল, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, রাইট? আর কিছু ব্যালেন্স থাকা
না? অ্যাক্টিভিটি কি কি আছে? ডিপোজিট এবং উইথড্র, রাইট? এই তো আমার মোটামুটি হচ্ছে অ্যাকাউন্ট। কাস্টমারে চলে আসি। কাস্টমারে কি কি আছে? নেম, ইমেল এবং কাস্টমারের আরো আছে কি? অ্যাকাউন্ট আছে, right? So customer has name which type is what? String, right? Customer has email which type is string. Customer has account which type is what? Already কিন্তু আপনি ডিজাইন করছেন, right? আমরা ইউজার ডিফাইন্ড টাইপের যখন আলোচনা হয়েছে বা ইউজার ডিফাইন্ড টাইপের সংজ্ঞা আসলে কি, এক বা একাধিক প্রিমিটিভ টাইপ অথবা ইউজার ডিফাইন্ড টাইপের সমন্বয়, আপনি যে টাইপটা ডিফাইন করতেছেন সেটাই আসলে ইউজার ডিফাইন্ড টাইপ। আলটিমেটলি কাস্টমার বাই ইটসেলফ ইজ অ্যান ইউজার ডিফাইন্ড টাইপ, অলসো ইটস এ ক্লাস। আমরা যখন ইউজার ডিফাইন্ড টাইপের পার্সপেক্টিভে আলোচনা করতেছিলাম খুবই নিরামিষ টাইপের একটা সংজ্ঞা, এক বা একাধিক প্রিমিটিভ টাইপ অথবা ইউজার ডিফাইন্ড টাইপের সমন্বয় আপনি যে টাইপটা বানাচ্ছেন সেটা ইউজার ডিফাইন্ড টাইপ, অ্যান্ড অলসো দ্যাটস এ ডাটা টাইপ। বাট মূল যে আলোচনা আমরা এখন করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে একটা ইউজার ডিফাইন্ড টাইপের ডিজাইন কেমন হওয়া উচিত, কোন মোমেন্টে আপনি ডিসিশন নেবেন যে আমি কি রাখবো না না রাখবো, কি রাখা উচিত কি না রাখা উচিত, প্রাইভেট কখন করব, পাবলিক কখন করব, এই জিনিসগুলা যে গাইডলাইন প্রোভাইড করে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আমার কথা কি বুঝতে পারতেছেন? সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, কাস্টমার হ্যাজ নেম, কাস্টমার হ্যাজ ইমেল, কাস্টমার হ্যাজ অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট যেহেতু এটা কাস্টমারেরই অ্যাট্রিবিউট, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্লাস অলরেডি আছে বা অ্যাকাউন্ট অবজেক্ট অলরেডি আছে, আমরা এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করব আর অ্যাসোসিয়েট হিসেবে ইউজ করব, বুঝা যাচ্ছে কিনা? এবং তার মানে যদি আমি এরকম বলি, কাস্টমার নিউ কাস্টমার, নতুন একটা অবজেক্ট ডিজাইন করলাম এবং আমি যদি এইভাবে লিখি এ কাস্টমার ডট ডে, তাহলে কি কি পাবো? নেম, ইমেল, অ্যাকাউন্ট। তার মানে আমি যদি এগুলাকে বলি সব আমার পাবলিক ফিল্ড, তাহলে আমি সবগুলো পাবো। যদি আমি কোনোটা প্রাইভেট দিই তাহলে সেটা পাবো না, তাই না? সো আমি যদি এখানে প্লাস দিই, বাট এইটা যদি শুধুমাত্র গেটার রাখি সেটা না রাখি, রাইট? এবং ডিপোজিট উইথড্র, তার মানে আমি সবগুলো অ্যাভেলেবেল পাবো, বাট ব্যালেন্সের ক্ষেত্রে আমি ভ্যালু সেট করতে পারবো না, ব্যাপারটা তাই না? সো আমরা কাস্টমার পার্সপেক্টিভে ছিলাম, সেখানে আসি। তো কাস্টমার ডট নেম পাবো, ইমেল পাবো, আমরা কাস্টমারের ক্ষেত্রে কি পাবো? অ্যাকাউন্ট প্রপার্টি হিসেবে পাবো। এবং অ্যাকাউন্ট আসলে কি? Object. অ্যাকাউন্ট টাইপের একটা প্রপার্টি আর অ্যাকাউন্ট টাইপের একটা অবজেক্ট, রাইট? সো তার মানে এ কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট দিলে আমরা কি পাবো? অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র, এই মেথডগুলো अवेलेबल পাবো, বুঝতে পারতেছেন কিনা? সো আমি যদি বলি যে এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমি সাম কাইন্ড অফ অ্যামাউন্ট ডিপোজিট করতে চাই, তাহলে আমি এই অ্যাকাউন্টে যে ডিপোজিট মেথড আছে সেটা কল করতে পারবো এবং তার এগেইনস্টে আমি সর্ট অফ কাইন্ড অফ ভ্যালু দিতে পারবো। 500 টাকা ডিপোজিট করতে চাই অথবা 1000 টাকা ডিপোজিট করতে চাই, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের আমার যে কাস্টমারের কাছে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ডিপোজিটের এগেইনস্টে তো ভ্যালু সেট হবে এবং উইথড্র করলে কি তার এগেইনস্ট থেকে ভ্যালু উইথড্র হবে, বাট আলটিমেটলি সেটা যাচ্ছে কোথায়? অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাডজাস্ট হচ্ছে। আমি যদি এরকম করতাম অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট, দেন আমি বললাম অ্যাকাউন্ট ডট
এই দুইটা লাইন যদি আমি লিখি এর মানে কি এটা বোঝায় যে আমি কাস্টমারের অ্যাকাউন্টে 1000 টাকা ডিপোজিট করছি? জি না। এর মানে বোঝায় আমার একটা অ্যাকাউন্ট অবজেক্ট আছে, অবজেক্ট তার এগেইনস্টে আমি 1000 টাকা রাখছি এবং তার কাছে ব্যালেন্স কত আছে এখন? 1000 টাকা আছে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট কাস্টমারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে 1000 টাকা ডিপোজিট হইছে অথবা সেই তার এগেইনস্টে ব্যালেন্স 1000 টাকা আছে। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? অর বলেন। আচ্ছা এই কাস্টমার ডট অ্যাকাউন্টে ডট ডিপোজিট দিচ্ছে, এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার নাই? এটা another issue, অবশ্যই দরকার আছে, না হলে তো আপনি অ্যাকাউন্টের এগেইনস্টে ডিপোজিট করতে পারবেন না। মানে অ্যাকাউন্টের ক্ষেত্রে তো আপনার কোনো না কোনো অবজেক্ট চিনে দিতে হবে, যেহেতু ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ এর ব্যাপার আছে, তাই না? সো এখানে যেহেতু এটা একটা রেফারেন্স টাইপ, তার মানে তাকে কোনো না কোনো ইনিশিয়ালাইজেশন আপনাকে করে দিতেই হবে। সেটা মানে আমরা চলে আসবো ওই যে কিভাবে আপনি ইনিশিয়ালাইজ করবেন, বাট এই পয়েন্টটা বুঝতে পারতেছেন কিনা? এবং এটা অনেকটা এরকম যে একটা গাড়ির সাথে ইঞ্জিন লাগানো আছে আর একটা ইঞ্জিন পাশে ফালানো আছে। সো কার ডট ইঞ্জিন ডট স্টার্ট করলেন, গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো, আর যে ইঞ্জিনটা পাশে দেওয়া আছে সেখানেও কি আছে, ইঞ্জিন ডট স্টার্ট মেথডটা আছে। সো সেই ইঞ্জিন যদি স্টার্ট করেন ইঞ্জিন স্টার্ট হবে, বাট সেটা কি গাড়ির ইঞ্জিন স্টার্ট হবে? অবশ্যই না, দুইটা সেপারেট অবজেক্ট, এইভাবে চিন্তা করতে হবে। সো এখানে ব্যাপারটা কিন্তু এরকম, এই অ্যাকাউন্টটা আসলে অ্যাসোসিয়েটেড টু দিস কাস্টমার এন্ড এই অ্যাকাউন্ট অবজেক্ট আপনি অন্য যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারতেছেন, রাইট? রিলেশনটা কি স্যার এই পাশ থেকে করা যাবে না? অ্যাকাউন্ট থেকে যদি আমরা করি রিলেশন আপনি বলতেছেন যে আমি এখানে কাস্টমার রাখলেও তো পারতাম, তাই তো? করা যাবে না ব্যাপারটা এমন না। এটা যে ভুল ডিসিশন বা ভুল, আমি বলতেছি না ভুল, বাট আমার কোশ্চেন হচ্ছে যে আপনাকে দেখতে হবে আসলে এটা রিলেভেন্ট কিনা। অ্যাকাউন্ট ডট কাস্টমার ডট নেম এটা কি রিলেভেন্ট নাকি কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট নেম এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নট অন্য কোনো অ্যাপ্লিকেশনের কথা বলতেছি না। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা মোর রিলেভেন্ট আপনার কাছে মনে হচ্ছে? কাস্টমার হ্যাজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে মোর রিলেভেন্ট। অ্যাকাউন্ট হ্যাজ কাস্টমার, এটা এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখনো আমাদের যে প্রবলেম ডোমেইন নিয়ে আমরা কাজ করতেছি সেই প্রবলেম ডোমেইনে অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভ এখনো সেটা রিলেভেন্স আমরা পাচ্ছি না। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে অ্যাগেইন অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে আপনাকে যেটা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স, প্রোস অ্যান্ড কনস, রিলেভেন্স অ্যান্ড ইরিলেভেন্স, রাইট? এখানে রাইট এবং রং বলে যদি আপনি জাজ করতে চান অনেক সময় ডিজাইন ভুল করে ফেলবেন। যেমন এইটাও রং না, এটাও রং না, আপনি দুইটাই রাখতে পারেন, দুইটা পার্সপেক্টিভ যেটা তাই না? কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হ্যাজ অ্যান কাস্টমার, দুইটাই রাখতে পারেন। কিন্তু ডিজাইন করার সময় আপনাকে মাথায় রাখতে হবে হুইচ ইজ মোর রিলেভেন্ট। যেদিকে মোর রিলেভেন্সের দিকে যাচ্ছে, যেদিকে মোর কি বলবো কমন সেন্সের দিকে যাচ্ছে ডিজাইনটা, সেই দিকে আপনার যাওয়া উচিত। সো আপাতত আমরা যেহেতু এটা রিলেভেন্ট এরিয়া না, সো এই কারণে আমরা আসলে ডিজাইনটা এদিকে ফোকাস করি। আমাদের এই অ্যাপ্লিকেশনে যদি আমরা চলে আসি, আপনাদের অলরেডি আমি ইমেল করে দিছি, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিসেস ফোল্ডারটা পাবেন এবং সেখানে দেখবেন এমপ্লয়ি স্যালারি, না এমপ্লয়ি স্যালারি না, ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট। সো আমরা আগে ক্লাস ডিজাইনগুলো দেখে আসি যে আসলে ক্লাস ডিজাইন কিভাবে করা আছে। প্রথমে আসি হচ্ছে অ্যাকাউন্ট ক্লাসে। অ্যাকাউন্ট ক্লাসে যদি খেয়াল করে দেখেন এখানে প্রাইভেট একটা ফিল্ড আছে ব্যালেন্স। কেন রাখা আছে আপনারা জানেন, কারণ অ্যাকাউন্টের নিজস্ব একদম অ্যাট্রিবিউট লেভেলে আছে ব্যালেন্স, এবং অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট অ্যাজ এ প্রপার্টিতে আছে, ব্যালেন্স অ্যাজ এ প্রপার্টি লেভেলে আছে, এবং এখানে শুধুমাত্র কি আছে, গেটার। কেন? কারণ হচ্ছে এই ব্যালেন্সটা আসলে বাইরে থেকে যদি কেউ চায় যে আমার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স কি, তাকে যেন আমরা জানাতে পারি। সো আমরা শুধু গেটার রাখছি, সেটার রাখি নাই, রাইট? এবং গেটারের থ্রু মানে গেটার কার ভ্যালু পাস করতেছে খেয়াল করে দেখেন, আমার যে প্রাইভেট ব্যালেন্স ফিল্ড আছে সেটার ভ্যালুই রিপ্রেজেন্ট করতেছে আর রিফ্লেক্স করতেছে। আমি যদি এখানে চলে আসি, এবার খেয়াল করে দেখেন আমার অ্যাকাউন্টের
ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে সেখানে ব্যালেন্স কত সেট করা আছে 0। এই কথাটার মানে কি বোঝায়? এই কথাটার মানে হচ্ছে যখন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি তখন বাই ডিফল্ট সে আসলে তার অ্যাকাউন্টে 0 টাকা শূন্য ব্যালেন্স নিয়ে শুরু করবে। আপনি যদি এখানে 500 দিতেন তাহলে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলে 500 টাকা দিয়ে শুরু হতো, অনেকটা এরকম। সো দেন চলে আসি, এখানে আরেকটা কনস্ট্রাক্টর আছে অ্যাকাউন্টের, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ওপেনিং ডেট দিয়ে চাইলে অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করা যায়। সো কনস্ট্রাক্টর নিয়ে আপনাদের আলোচনা অলরেডি হয়েছে, এবং এখানে দেখেন কনস্ট্রাক্টর চেইনিং করা আছে ডিফল্ট কনস্ট্রাক্টরের সাথে, তাই না? এটার মানে তো আপনারা জানেন। ফাইন, এবার চলে আসি ডিপোজিট এবং উইথড্র। দুইটা মেথড আছে অ্যাকাউন্টে নিজস্ব। একটা হচ্ছে ডিপোজিট মেথডে আপনি চাইলে অ্যামাউন্ট পাঠাতে পারেন এবং ওই অ্যামাউন্টের এগেইনস্টে সে ব্যালেন্স কি করতেছে, যোগ করে সেইটা আবার ব্যালেন্সে রেখে দিচ্ছে অ্যামাউন্টটা। এবং উইথড্র মেথডে এসে ব্যালেন্স মাইনাস ইকুয়াল টু অ্যামাউন্ট, মানে কি এই অ্যামাউন্টটা পাঠালাম এবং সেখান থেকে ব্যালেন্স থেকে টাকাটা বিয়োগ করে দিচ্ছে, ব্যাপারটা তাই না? কারো কোনো কনফিউশন আছে এই ক্লাসের ডিজাইন নিয়ে? সো অ্যাকাউন্ট ক্লাস গেল, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্লাসের ডিজাইন। এবার চলে আসে হচ্ছে কাস্টমার যে আমাদের ক্লাসটা আছে, সেক্ষেত্রে দেখেন নেম আছে, ইমেইল আছে, এবং আপনাদের যে ডিজাইনটা বললাম কাস্টমার হ্যাজ নেম, কাস্টমার হ্যাজ ইমেইল অ্যান্ড কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট। এবং যেহেতু আমি অ্যাকাউন্ট অলরেডি ডিজাইন করে ফেলছি, তার মানে হচ্ছে আমার এখানে অ্যাকাউন্টের টাইপটা রেখে অ্যাকাউন্ট প্রপার্টি আগের মতো, যদি এখানে স্ট্রিং ইমেল থাকতে পারে এখানে অ্যাকাউন্ট থাকতে পারে সেম রুলের কারণে। এবং খেয়াল করে দেখেন যখন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতেছি তখন আমরা অ্যাকাউন্টটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, কারণ ওই যে আপনাদের একটা কোশ্চেন ছিল যে আমি যদি কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট ডিপোজিট করতে চাই তখন তো আসলে আমি পারবো না যদি না ইনিশিয়ালাইজ না করা থাকে, রাইট? তো ডিফল্ট কনস্ট্রাক্টরে আমরা এটাকে অ্যাকাউন্টটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এর কথাটার মানে কি, যে যখন একটা কাস্টমার তৈরি হচ্ছে তখনই তার অ্যাকাউন্ট অবজেক্টটাও তৈরি হয়ে যাচ্ছে, ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এবং এছাড়া আর তেমন কিন্তু কিছু নাই এখানে। কাস্টমারের আরেকটা কনস্ট্রাক্টর আছে নেম ইমেল দিয়ে, নেম এবং ইমেল পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা একটা কনস্ট্রাক্টর লিখতে পারতাম না এরকম, পাবলিক কাস্টমার নেম পাঠাচ্ছি, ইমেল এবং অ্যাকাউন্ট তো তখন পাঠিয়ে দিব যখন অবজেক্ট তৈরি করব, রাইট? সেক্ষেত্রে আমরা কি লিখতাম এখানে, এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু নেম এবং ইমেল সহ আমাদের একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে, তাহলে কি আমাদের এই কনস্ট্রাক্টরটা দরকার আছে? মানে একই আবার নতুন করে ভ্যালু সেট করার কি দরকার আছে? আমরা তো এই কনস্ট্রাক্টরটাকে ইউজ করতে পারতাম, রাইট? সেক্ষেত্রে কনস্ট্রাক্টর চেইনিং দিস, আমি এই অবজেক্টটাকে রেফার করতেছি এবং এই অবজেক্টের কোন কনস্ট্রাক্টরটাকে রেফার করতেছি, নেম এবং ইমেল। তার মানে হচ্ছে আমি এই দুইটা লাইন ফেলে দিব, প্রথমে ফেলে দিয়ে এই যে নেম এবং ইমেল এই দুইটা ফিল্ড পাঠিয়ে দেব কার কাছে, রিলেভেন্ট কনস্ট্রাক্টরের কাছে, রাইট? তার মানে হচ্ছে তখন কলিংটা কিরকম হবে, ধরেন আমি এই কনস্ট্রাক্টরটা কল দিলাম, সেক্ষেত্রে কি হবে, প্রথমে সে যাবে এই রিলেভেন্ট কনস্ট্রাক্টরের কাছে, তার মানে কার কাছে গেছে, এর কাছে এসে দেখছে কি নেম এবং ইমেল পাইছে, রাইট? এবং তারপরে সে আবার এখানে এসে দেখতেছি কনস্ট্রাক্টর চেইন করা আছে কি ডিফল্ট কনস্ট্রাক্টরে, তাহলে সে কোথায় আসবে, এইখানে আসবে, বুঝতে পারতেছেন কিনা সবাই? সো এখানে এসে সে আগে অ্যাকাউন্টটাকে ইনিশিয়ালাইজ করলো, তারপরে আবার সে ব্যাক টু দা কলার, এখানে এসে নেম এবং ইমেল সেট করবে, ফাইনালি এসে এখানে অ্যাকাউন্টটা ইনিশিয়ালাইজ করবে। দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর চেইনিং। ও আচ্ছা, দেখাইছি নাম কনস্ট্রাক্টর চেইনিং, রাইট? নামটা মনে বলেনি না। সো যদি আমরা চাই যে ডিফল্ট কনস্ট্রাক্টরে কেউ যেন অবজেক্ট ক্রিয়েট করতেই না পারে, এটা আপনার চাওয়ার যদি হয় তাহলে এখানে এটা রাখবেন না। না কেউ যদি নিউ কাস্টমার মানে কোনো প্যারামিটার না দিয়ে যেন মানে ক্রিয়েট করতে না পারে, প্রাইভেট দেন ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলে তো আপনাকে এইটা কল করতে হবে, না হলে এটা কল করতে হবে। বাট এইটা অথবা এটা কল করলেও
এটা অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে, হ্যাঁ রাইট? পয়েন্ট কি ক্লিয়ার? ঠিক। আপাতত আমরা পাবলিক রাখি। সো চলে আসে আমাদের অ্যাপ্লিকেশনে। সেভ যখন করব তখন আসলে আমরা কি চাচ্ছি, একটা কাস্টমার ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। তার আগে আমরা যেটা করি, ভ্যালুগুলো নেই, নেম ইকুয়াল টু নেম রাইট। এই ভ্যালুগুলো হচ্ছে মূলত ইউজার দিবে। সো এখন তার পার্সপেক্টিভে এই দুইটা ভ্যালু রিলেভেন্ট টু হোয়াট, অ্যাকাউন্ট, রাইট? সো আমরা একটা অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করতে পারি না এটার এগেইনস্টে। অ্যাকাউন্ট ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং ডেট অ্যাজ এ কনস্ট্রাক্টর পাঠিয়ে দিলাম। আমার অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি হয়ে গেল। কাস্টমারের একটা রেফারেন্স দেখেন উপরে রাখা আছে, কেন? কারণ পরবর্তীতে এই কাস্টমারটা আমাদের ডিপোজিট এবং উইথড্রতে অ্যাক্সেস করা লাগবে। সেক্ষেত্রে কাস্টমার ইকুয়াল টু, আগে কাস্টমারটাকে ইনিশিয়ালাইজ না করলে তো আসলে আমি তার এগেইনস্টে ভ্যালু রাখতে পারবো না। সো কাস্টমার ইনিশিয়ালাইজ করতেছি, নেম দিচ্ছি, ইমেল দিচ্ছি। আপনাদের মনে আছে কিনা, একটু আগেই আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি যেখানে কাস্টমার ইনিশিয়ালাইজ করার সময় তার অ্যাকাউন্টটাও বলে দেওয়া যায়, রাইট? সো অ্যাকাউন্ট পাঠিয়ে দিলাম। সবাই কি বুঝতে পারতেছেন এই পর্যন্ত? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? সো যদি খেয়াল করে দেখেন, এই যে আমাদের কাস্টমারটা রাখা আছে রেফারেন্স, এই রেফারেন্সের এগেইনস্টে আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন তার মানে কি, সে তার কাছে এখন ওই অবজেক্টটা আছে অ্যাজ এ রেফারেন্স। ফাইনালি ডিপোজিট করার সময় আমাদের এইখানে যে ডিপোজিট বাটনটা আছে, এইখানে যখন ক্লিক হচ্ছে তখন এই ডিপোজিট বাটন ক্লিকে কি করতে হবে, আমাদের আগে অ্যামাউন্টটা নিতে হবে না ইউজারের কাছ থেকে। অ্যামাউন্ট টেক্সট বক্স ডট টেক্সট, এবং এটাকে ডাবলে কনভার্ট করলাম। দেন এই অ্যামাউন্টটাই আমি কার এগেইনস্টে ডিপোজিট করতে চাই, কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট ডিপোজিট, রাইট? এবং অ্যামাউন্টটা পাঠিয়ে দিলাম। এই ডিপোজিট মেথডই তো আমাকে রিটার্ন করে জানাচ্ছে যে আসলে সে ডিপোজিট করতে পারছে কি পারে নাই, তাই না? এটা কি বুঝতে পারতেছেন সবাই এখানে এই অংশে? ফাইন। সো আমি এখানে চেক করে দেখতে পারতেছি ইজ ডিপোজিটেড কিনা, তাহলে আমি মেসেজ বক্সে জানাই দিচ্ছি ডিপোজিটেড। ডিপোজিট বানান কি আমি ঠিক লিখতেছি? একটা টি হবে একটা ডাবল টি স্যার, নাকি ডাবল টি হবে? ডাবল টি। ওকে, আই এম নট শিওর, আপনার পরে ডিকশনারি দেখে নিন। ডিপোজিটেড ডিপোজিট ক্ষেত্রে অ্যামাউন্ট, তো ইয়ে করতে গেলে দুইটা। সো ধরে নিই আমরা টাকা হিসাব করতেছি। দেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি অ্যামাউন্ট টেক্সট বক্স টেক্সটটা ফাঁকা করে দিতে পারি, রাইট? উইথড্রর ক্ষেত্রে পিকচারটা কেমন হওয়া উচিত? সেম পিকচার, বাট উইথড্র মেথড কল হবে, তাই না? অ্যামাউন্ট নিলাম, দেন এখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে উইথড্র মেথড কল দিলাম, এবং এখানে মেথডটার নাম কি হবে, মেথড বলতেছি, ভেরিয়েবলটার নাম ইজ উইথড্রন, এবং এখানে হবে রাইট। একটা জায়গা আমরা চেক করি নাই, সেটা হচ্ছে যে আপনি ধরেন কাস্টমার এখনো সেভ করেন নাই, বাট ডিপোজিট বাটনে ক্লিক করছেন, কি ঘটবে? সে অ্যামাউন্ট নিবে অ্যাজ এ ভ্যালু, নেওয়ার পরে কাস্টমার ডট অ্যাকাউন্টে যখনই আসবে তখনই কি আসবে,
তখনই নাল রেফারেন্স এক্সেপশন আসবে না, কারণ হচ্ছে কাস্টমারই যেখানে ক্রিয়েট হয় না তার অ্যাকাউন্ট কই থেকে ক্রিয়েট হবে? কাস্টমারই তো কাউকে রেফার করা নাই, রাইট? সো এখানে আমাদের চেক করা উচিত কি, ইফ কাস্টমার ইকুয়াল টু নাল দেন মেসেজ বক্স ডট শো customer is not created yet, or more relevant information, no customer found, right? ডিপোজিট তো শুধু জানে যে সে কাস্টমার পায় নাই, কাস্টমার ক্রিয়েট হয়েছে কি হয় নাই এটা তো তার কনসার্ন না। রিটার্ন সেম অ্যাপ্রোচ উইথড্রর ক্ষেত্রেও, if customer equal to null, so this is called defensive code actually. আপনি ডিফেন্স রাখতেছেন আপনার কোড মেকানিজমে, যে যদি কোনো ধরনের এক্সেপশন ঘটে তাও যেন ইউজারের কাছে ইনফরমেশন, রাইট ইনফরমেশনটা আসে। দেন এখানে থেকে আমি রিটার্ন করে দিচ্ছি, তার মানে পরবর্তী কোড লাইনগুলো আর এক্সিকিউট হবে না। বলেন এই পর্যায়ে পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সো ফাইনালি আমরা যদি এখানে চলে আসি, আমাদের মোটামুটি এখানে কাস্টমার এবং অ্যাকাউন্ট সেভের কাজ ডান, দেন অ্যামাউন্ট ডিপোজিট করতেছি এবং অ্যামাউন্ট উইথড্র করতেছি ডান। আলটিমেটলি শো মি ডিটেইলস বাটনে যখন ক্লিক করবে তখন কাস্টমার নেম দেখাবে, ইমেল দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, ওপেনিং ডেট দেখাবে এবং ব্যালেন্স দেখাবে। খুবই সহজ কাজ। শো মি ডিটেইলসে গেলাম, ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু কার কাছ থেকে ভ্যালু নিয়ে দিব? কাস্টমারের কাছ থেকে। দেন ইমেল, দেন চলে আসে অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার ডট অ্যাকাউন্ট নাম্বার, এবং চলে আসি পরবর্তীতে ওপেনিং ডেট, তাই না? নট এন্ট্রি, ইটস ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু কাস্টমার। কারণ এই যে পরবর্তী যে দুইটা ইনফরমেশন, এটা কার ইনফরমেশন অ্যাকচুয়ালি? কাস্টমারের অ্যাকাউন্টে, তো আমার কাস্টমারের কাছে যেতে হবে, তার অ্যাকাউন্টে কাছে যেতে হবে এবং তার কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে আসতে হবে। ফাইনালি ব্যালেন্স, কাস্টমার, তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স কত? ফাইন। দেন ব্যালেন্স যেহেতু একটা ডাবল, সো সেক্ষেত্রে তাকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে, রাইট? ফাইন। সো আমরা রান করি, এটা কাস্টমার ইনফরমেশন সেভ করতেছি। দেন অ্যাকাউন্ট নাম্বার কিছুটা দিলাম, ওপেনিং ডেট আজকের ডেট দেই, সেভ। কোনো মেসেজ দেয় নাই কেন? কারণ আমরা লিখি নাই রিলেভেন্ট কিছু। সবথেকে ভালো হতো এই টেক্সট বক্সগুলো ক্লিয়ার করে দিলে, তাহলে কি বোঝা যেত? সেটা তো হয়েছে, ঠিক বোঝা যেত। সো আলটিমেট পিকচারে এখন শো মি ডিটেইলে দেখলে আমরা কাস্টমার ইনফরমেশন দেখতে পারবো, যেমন নেম, ইমেল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট এবং ব্যালেন্সে কত আছে? 0 বাই ডিফল্ট, যেটা ছিল মনে আছে কিনা আপনাদের? 0 সেট করে দিয়েছি আমরা। দেন আমরা এই কাস্টমার এগেইনস্টে কিছু টাকা পয়সা দেই, 7000 টাকা ডিপোজিট করলাম অ্যাকাউন্টে। সো বলতেছি কি 70,000, ডিপোজিটের 70,000, তার মানে তার ব্যালেন্স এখন কত? 70,000, রাইট? এবং আমি যদি এই কাস্টমার এগেইনস্টে কিছু টাকা আরো দেই, সাপোজ আরো 4000 দিলাম ডিপোজিট, সো ডিপোজিটেড 4000, আলটিমেট ব্যালেন্স কত? 74,000, রাইট? ফাইনালি আমি কিছু টাকা উইথড্র করি, সাপোজ 15,000, 1,50,000 হয়ে গেছে, 15,000 উইথড্র। সো বলতেছে উইথড্রন 15,000, আলটিমেট ব্যালেন্স হচ্ছে 59,000। বুঝতে পারতেছেন কিনা? ওই ব্যালেন্সের সাথে সে তার প্রতিটা ডিপোজিট এবং উইথড্র মেথডে কল হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করতেছে। এবং আমাদের ফাস্ট ব্যাংকিং সলিউশনে সেক্ষেত্রে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে।
সো আপনাদের জন্য আগে বলেন এইখানে কোনো কনফিউশন আছে কিনা কারো কোথাও কোনো এরিয়াতে? সেভের কোডটা দেখি। সেভের কোডটা দেখবেন। ওকে, এখানে নেম, ইমেল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং অ্যাড্রেস ভ্যালুগুলো নিলাম এবং পার্টিকুলার যেহেতু এটা রিলেভেন্ট টু অ্যাকাউন্ট অবজেক্ট আমি একটা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছিলাম মনে আছে কিনা, সেই কনস্ট্রাক্টর থেকে অ্যাকাউন্টটা পাঠিয়ে দিচ্ছে। আমি এটাও করতে পারতাম, অল্টারনেটিভ ওয়ে থাকে। তো এটা হচ্ছে কাস্টমার তৈরি করছি, দেন কাস্টমারের অ্যাকাউন্ট হিসাবে চিনে দিছি এই অ্যাকাউন্টকে, এটাও পসিবল ছিল যেহেতু কাস্টমারের প্রপার্টি হিসেবে অ্যাকাউন্ট আছে। কোনো কনফিউশন আছে? ওকে ফাইন। সো আমরা চলে আসি আমাদের এই প্র্যাকটিসটায়। এই প্র্যাকটিসে এমপ্লয়ি ইনফরমেশন আপনারা এই ধরনের একটা প্র্যাকটিস আগে করছেন মনে হয়, কনভিয়েন্স ক্যালকুলেশন। সো কনভিয়েন্স ক্যালকুলেশনে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। এমপ্লয়ি এখানে দেখেন আইডি আছে, নেম, ইমেল, বেসিক ইনফরমেশন, মেডিকেল, কনভিয়েন্স। মেডিকেল পার্সেন্টেজ অফ বেসিক, কনভিয়েন্স পার্সেন্টেজ অফ বেসিক। তার মানে কি আপনি একটা এমপ্লয়ি আইডি, নেম, ইমেল দিচ্ছেন, বেসিক অ্যামাউন্ট বলে দিচ্ছেন, দেন মেডিকেল কত পার্সেন্ট ওই বেসিকের সেটা বলে দিচ্ছেন, কনভিয়েন্স কত পার্সেন্ট অফ বেসিক, তার মানে কি কনভিয়েন্সটা কত পার্সেন্ট অফ বেসিক আপনি বলে দিচ্ছেন। ভালো কথা। সো এখানে আমাদের যেটা হয় যে এইচআর সিস্টেমে কি হয়, প্রতি বছরে ইনক্রিমেন্ট হয় না? ইনক্রিমেন্ট হয় কিসের উপর বেস করে? বেসিকের ইনক্রিমেন্ট হয়। সো এখানে ধরেন বেসিকে 25% আর 20% আর 50% ইনক্রিমেন্ট করলো। সো ধরলাম যে 25% ইনক্রিজ করছে, তার মানে কি বেসিকের অ্যামাউন্ট বেড়ে যাবে। বেসিকের অ্যামাউন্ট যদি বেড়ে যায়, আমাদের মেডিকেল পার্সেন্টেজ অফ বেসিক, তার মানে কি মেডিকেলের অ্যামাউন্টটাও ওই অনুযায়ী ক্যালকুলেট হবে এবং কনভিয়েন্সের অ্যামাউন্টটাও ওই অনুযায়ী ক্যালকুলেট হবে। যেটা আসলে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো থাকবে, তার সাথে সাথে যে কোনো সময় ইনক্রিজ করা যাবে যতবার খুশি ততবার। যখন আমি ইনফরমেশন শো করতেছি তখন আমি দেখব নাম্বার অফ ইনক্রিমেন্টস কত। আমি যদি একবার ইনক্রিমেন্ট করি তাহলে দেখাবে 1 এবং ওই মোমেন্টের বেসিক অ্যামাউন্ট কত। সাপোজ আপনি একবার ইনক্রিমেন্ট করছেন 25%, বেসিক অ্যামাউন্ট ছিল 100 টাকা, তাহলে আপনার এখানে বেসিক অ্যামাউন্ট কত দেখাবে? 125, রাইট? মেডিকেল অ্যামাউন্ট কত, দেন কনভিয়েন্স কত, টোটাল স্যালারি কত। সো এখানে কিন্তু পার্সেন্টেজ অফ বেসিক, এখানে হচ্ছে কি অ্যামাউন্ট, রাইট? এই প্র্যাকটিসটা আপনারা করে ফেলেন এবং এখানেও দুইটা অবজেক্ট আপনারা পাবেন। দুইটা অবজেক্ট খুঁজে তার যে সকল রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিগুলো ঠিকঠাক মতো আগে ব্রেইনস্টর্ম করে দেন আপনারা কাজ শুরু করে দেন। এইটার ইউআই আপনাদেরকে ডিজাইন করতে হবে না, ইউআই অলরেডি দেখেন আপনাদের সলিউশনে ডিজাইন করা আছে। সলিউশনে একটা দেওয়া আছে প্র্যাকটিসেস ফোল্ডারে, এমপ্লয়ি স্যালারি অ্যাপ, প্র্যাকটিসেস এমপ্লয়ি স্যালারি অ্যাপ। এখানে আপনাদের একটু কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে এটা ভিএস 2013 দিয়ে ওপেন করতে হবে। 1 2 হচ্ছে প্রজেক্টের রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে .NET ফ্রেমওয়ার্ক 4.5 করে দিতে হবে। এটা .NET ফ্রেমওয়ার্ক 2.0 তে দেওয়া আছে।